शाफिन एहसान मेघ मेरा नाम है। महबूब अहमेद नाम तो उसको गा होगा। কেউ আমাকে উদ্দেশ্য করে বললেন, কে? তোর বাপ। পেছন দিকে ফিরতেই দেখলাম বাবা খুব রেগে আমার দিকে তাকিয়ে আছে। বাবাকে আমি ভীষণ ভয় পাই, আর এখন যেভাবে তাকিয়ে আছে তাতে তো ভয়ে আমার হাঁটু কাঁপছে। বাবা, তুমি এখানে? নাসু কোথায়? নাসু এই তো। কিন্তু পেছন ফিরে আমি অবাক, হায় আল্লাহ, নাসু কই গেল? একটু আগেও তো এখানেই ছিল। কোথায় নাসু? বাবা এখানেই ছিল, হয়তো ফ্রেন্ডের সাথে আশেপাশে আছে। ভাইয়া, আপনারা এখনো যাননি? যায়নি মানে? কোথায় যাব? আর নাসু কোথায়? নাসু কোথায় সেটা আমরা কিভাবে জানবো? তোমরা কিভাবে জানবে মানে? নাসু তো তোমাদের সাথেই ছিল না। হ্যাঁ, কিন্তু হঠাৎ করেই নাসু বলল ওর শরীর ভালো লাগছে না, ও বাড়ি ফিরে যাবে। এটা বলেই তো আপনার কাছে চলে আসলো। কই, আমার কাছে তো আসেনি। আমি অফিসের কাজ করছিলাম, হঠাৎ করে নাসুর কল এলো। আমি রিসিভ করতে শুধু কান্নার আওয়াজ পেলাম। অনেকবার জিজ্ঞাসা করলাম কি হয়েছে, কিন্তু কোনো উত্তর দিল না, কেঁদেই যাচ্ছিল। কয়েকবার শুধু বাবা বাবা বলে ডাকলো, তারপর আর কিছু বলতে পারলো না। হঠাৎ করে ফোনটা কেটে গেল। তারপর অনেকবার কল করেছি, কিন্তু ফোনটা সামনে বন্ধ দেখাচ্ছে। তোকেও অনেকবার কল করেছি, কিন্তু তুই রিসিভ করছিস না দেখে এখানে চলে এলাম। আমি ভেবেছিলাম তুই হয়তো কিছু বলেছিস, তাই ও কাঁদছে, কিন্তু এখানে যা এসে শুনছি মেঘ নাসুর কোনো বিপদ হয়নি তো? ওরা আবার আমার নাসুকে... বাবা তুমি ভেঙে পড়ো না তো, কিচ্ছু হয়নি নাসুর। আমি একটু আগেও ওকে এখানে দেখলাম। এইটুকু সময় কোথায় যাবে? আর এত মানুষের ভিড়ে কারো সাহস হবে না নাসুকে তুলে নিয়ে যাওয়ার। গত 3বারই ওর এমন ভিড়ের মধ্যে থেকেই নাসুকে কিডন্যাপ করার চেষ্টা করেছিল। হ্যাঁ, কিন্তু বাবা... মেঘ, তুই সময় নষ্ট করিস না। তুই একটু আশেপাশে ভালো করে খুঁজে দেখ কোথাও আছে কি না। আমিও দেখছি, তার আগে আমি পুলিশের খবর দিই একটা। ঠিক আছে বাবা। নীতি, তোমরা ওই দিকটাই দেখো, আর আমি এই দিকে দেখছি। বাবা তুমি একদম টেনশন করো না, আমরা দেখছি, কিচ্ছু হবে না নাসুর। বাবাকে টেনশন করতে মানা করলাম, কিন্তু আমার নিজেই তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ওর কিছু হয়নি তো? আশেপাশে সব জায়গায় নাসুকে খুঁজছি, কিন্তু কোথাও পাচ্ছি না। এই সব কিছু আমার জন্য হয়েছে। আমি যদি ভালোভাবে ওর দিকে খেয়াল রাখতাম তাহলে এমনটা হতো না। ও তো এখানে আসতেও চাইছিল না, ওকে জোর করে আনা হলো। ও লোকজনের ভিড়ে খুব ভয় পায়, এমন খোলামেলা অনুষ্ঠানে কখনো আসে না ও। এমনকি ওর স্কুলের কোনো অনুষ্ঠানেও থাকে না। যদি এর একটা কারণ আছে, নাসু যখন খুব ছোট তখন আমরা সবাই মিলে গ্রামে নানু বাড়িতে একটা মেলায় গিয়েছিলাম। আমরা সবাই যখন কেনাকাটায় ব্যস্ত তখন হঠাৎ সবাই খেয়াল করে নাসু নেই। অনেক খোঁজাখুঁজি করার পরও যখন নাসুকে পাচ্ছিলাম না তখন বাবা পুলিশে খবর দেয়। সারাদিন পর সন্ধ্যার দিকে নাসুকে পাওয়া যায়। পুলিশ জানায় নাসু নাকি হারিয়ে যায়নি, মেলার ভিড়ের মধ্যে থেকে নাসুকে নাকি কিডন্যাপ করা হয়েছিল। কিন্তু পুলিশ নাসুকে উদ্ধার করতে পারলেও কিডন্যাপারদের ধরতে পারেনি। তবে পুলিশ জানিয়েছিল ওরা বাচ্চা পাচারকারী। কিন্তু ব্যাপারটা এখানেই থেমে থাকেনি। আবারও দুবার নাসুকে কিডন্যাপ করার চেষ্টা করা হয়। তখন ও ক্লাস 3 আর 5-এ ছিল। তখন আমাদের সন্দেহ হয় এটা কোনো বাচ্চা পাচারকারীর কাজ নয়। পরপর 3বার নাসুকে কিডন্যাপ করার চেষ্টা করা হয়েছিল, এটা কোনো বাচ্চা পাচারকারীর কাজ হতেই পারে না। এই ঘটনা থেকে আমরা সবাই পরিষ্কার বুঝতে পারছিলাম কেউ নাসুর ক্ষতি করতে চায়। কিন্তু অনেক চেষ্টা করেও কে নাসুর ক্ষতি করতে চায়, কেন চায়, সেটা আজ পর্যন্ত আমরা কেউ জানতে পারিনি। তারপর থেকে আমরা কেউ নাসুকে 1 মিনিটের জন্য একা থাকতে দেয় না। সবসময় ওর সাথে কেউ না কেউ থাকে, আর ভুল করেও কখনো একা বাড়ির বাইরে যেতে দিই না। ও নিজেকে ভয়ে একা কোথাও যায় না। যেখানে যাক না কেন, হয় মা বাবা, স্নেহা, না হয় আমি নিয়ে যাই, কখনো একা কোথাও যেতে দেয় না। আজও আসতে চাইছিল না, কিন্তু ওর ফ্রেন্ডরা জোর করেই আনলো ওকে। বিকালে ড্রয়িং রুমে বসে যখন ল্যাপটপে গেম খেলছিলাম তখন নাসুর সব ফ্রেন্ডরা আটা ময়দা মেখে আমাদের বাড়িতে হাজির হলো। আমাদের ব্যালকনিতে একটা ফাংশন হচ্ছে, সবাই মিলে সেখানেই যাচ্ছে। আর ওরা সবাই নাসুকে নিতে এসেছে। নাসু আসতে চাইছিল না, কিন্তু সবাই মিলে ওকে অনেক জোর করলো আসতে। এই 4 বছরে সেই কিডন্যাপাররা আর কোনো ঝামেলা করেনি, তাই মাও নাসুকে সবার সাথে যেতে বলল। সবসময় বাড়ির মধ্যে থাকে, মাঝে মাঝে এমন অনুষ্ঠানে আসলে মনও ভালো থাকবে সেজন্য। কিন্তু মা শুধু ওর ফ্রেন্ডের উপর ভরসা করে ওকে আসতে দেয়নি, সাথে আমাকেও পাঠিয়েছে ওকে দেখে রাখার জন্য।
আমি সবসময় ওর সাথেই ছিলাম, কিন্তু ওরা ফ্রেন্ডরা মিলে যখন ফুচকা খাচ্ছিল তখন আমি একটু দূরে সরে গিয়ে দাঁড়িয়েছিলাম, কারণ আমি ফুচকার গন্ধও সহ্য করতে পারি না, মাথা ঘোরে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে পাহারা দিচ্ছিলাম, আর আমার সামনে দিয়ে একের পর এক সুন্দরী মেয়ে যাচ্ছিল। একা একা দাঁড়িয়ে বোর হচ্ছিলাম, তাই সামনে দিয়ে যে মেয়ে যাচ্ছিল তার সাথেই ফাজলামি করছিলাম। নাসুর কথা মনেই ছিল না। আর তখনই বাবা চলে আসলো। ফাজলামি করতে গিয়ে এত সময় পার হয়ে গেছে আর এত কিছু ঘটে গেছে বুঝতেই পারিনি। আজ শুধুমাত্র আমার ফাজলামির জন্য যদি নাসির কিছু হয়ে যায় তাহলে আমি জীবনেও নিজেকে ক্ষমা করতে পারবো না। না, ওর কিছু হতে পারে না, আমি ওর কোনো ক্ষতি হতে দিব না। আল্লাহ, তুমি নাসুকে রক্ষা করো, ওর যেন কোনো বিপদ না হয়। এইসব ভাবছি আর পাগলের মতো চারিদিকে খুঁজছি। হঠাৎ করেই নোমানের সাথে দেখা হলো। ভাইয়া কি হয়েছে? আপনাকে এমন দেখাচ্ছে কেন? আর আপনি এমন পাগলের মতো কি খুঁজছেন? নোমান অনার্স দ্বিতীয় বর্ষে কেমিস্ট্রি নিয়ে পড়ে। আমাদের কলোনিতে মাত্র কয়েক মাস আগে এসেছে ওরা। নোমান, এখন কথা বলার সময় নেই, আমি তোমার সাথে পরে কথা বলবো। কিন্তু ভাইয়া কি হয়েছে সেটা তো বলুন। নোমান, পরে তোমাকে সব বলবো, কিন্তু এখন আমার হাতে একদম সময় নেই। ভাইয়া কি হয়েছে সেটা বললে আমিও হয়তো সাহায্য করতে পারতাম। আসলে নোমান, অনেকক্ষণ হয়ে গেছে নাসুকে খুঁজে পাচ্ছি না। মেয়েটা কোথায় কি করছে কিছু বুঝতে পারতেছি না। নাশুকে পাওয়া যাচ্ছে না মানে? আমি তো এখনই নাশুর সাথে কথা বলে আসলাম। কি, তোমার সাথে নাসুর কথা হয়েছে? কখন আর কোথায় কথা হয়েছে? ভাইয়া এত অস্থির হবেন না, আমি নাশুর সাথে কথা বলেই ফিরছিলাম এখন। কোথায় দেখা হয়েছে? ওই যে পুকুর পাড়ের ওই বেঞ্চটাতে বসে আছে। আমার পেছন দিয়ে আঙুল দেখালো। আমিও সাথে সাথে পেছন দিকে ঘুরে দেখালাম। দেখো তো নাসুর মতোই লাগছে, কিন্তু অনেকটা দূর হয় ভালোভাবে বোঝা যাচ্ছে না। আর পুকুর পাড়ের ওই দিকটা পুরো ফাঁকা। আমি কিছু না বলেই পুকুর পাড়ের দিকে দৌড় দিলাম। নোমানও আসছিল, কিন্তু ওর এক ফ্রেন্ড এলো, তাই আর আসতে পারিনি। আমি দৌড়ে বেঞ্চের পেছনে গিয়ে দাঁড়ালাম। হ্যাঁ, এটাই নাসু। ওকে দেখে মনে হচ্ছে প্রাণ খুঁজে পেলাম। নাসু, তুই এখানে কি করছিস? জানিস আমরা সবাই কত ভয় পেয়ে গিয়েছিলাম। কোনো উত্তর দিল না। কি হলো, আমি তোকে কিছু জিজ্ঞাসা করছি, এবারও উত্তর দিল না। দেখে মনে হচ্ছে হাতে কিছু একটা নিয়ে নাড়াচাড়া করছে। নাসু, তাও কোনো পাত্তা নেই ওনার। এবার আমার রাগের মাত্রা অনেক বেড়ে গেল। আমি ওর সামনে গিয়ে যখনই বলতে যাব, দেখি ম্যাডাম আপন মনে কমলা লেবু চিলছে আর খাচ্ছে। এটা দেখে আমি আর নিজের রাগ কন্ট্রোল করতে পারলাম না। আমরা সবাই সেই কখন থেকে তোকে পাগলের মতো খুঁজছি, আর তুই এখানে একা একা বসে কমলা লেবু খাচ্ছিস। জানিস কতটা ভয় পেয়ে গিয়েছিলাম আমি? পাগলের মতো খুঁজে বেরিয়েছি তোকে। টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছিল আমার। তোকে কোথাও খুঁজে না পেয়ে মনে হচ্ছিল আমি তোকে বোধহয় চিরকালের মতো হারিয়ে ফেলেছি। জানিস কতটা কষ্ট হচ্ছিল আমার? শুধু মনে হচ্ছিল তোর কোনো বিপদ হয়নি তো? ওরা আবার তোকে নিয়ে যায়নি তো? ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছিল। বাবা তো কান্না করতে করতে পুলিশে পর্যন্ত খবর দিয়ে দিয়েছে, আর তুই এখানে বসে ও এখনো আপন মনে লেবু খেয়েই যাচ্ছে। ওর এইভাবে খাওয়া দেখে ইচ্ছা করছে ঠাস করে একটা চর মেরে দেই, কিন্তু তারপর উপায় নেই। পরে আমি ফেসে যাব। তুই এখানে কি করে এলি? তোর ফ্রেন্ডের সাথে থাকার কথা ছিল। কি হলো, সারাদিন তো খয়ের মতো মুখে কথা ফুটতেই থাকে, এখন এমন চুপ করে থাকার মানে কি? নাসু, এবার কিন্তু আমার ধৈর্যের সীমা পেরিয়ে যাচ্ছে। এই মেয়ে, কানে কালা হয়ে গেছিস নাকি? কথা কানে যাচ্ছে না, কানে নিচে দিব ওকে? আরে আরে, কি করছিস কি? চোখে লেবুর রস দিচ্ছিস কেন? জ্বালা করবে তো। হায় আল্লাহ, এই মেয়েটা কি পাগল হয়ে গেল নাকি? নাসু হালকা করে চেঁচিয়ে উঠলো। নিশ্চয়ই চোখ জ্বালা করছে, করবেই তো। চোখে লেবুর রস দিলে চোখ জ্বালা করবে না তো কি করবে? এই মেয়েটা কখন কি যে করে আল্লাহ মালুম। কিন্তু চোখে লেবুর রস কেন দিল? এটাও কি ওদের মেকআপের কোনো অংশ নাকি? শুনেছি মুখে লেবুর খোসা ঘষলে নাকি ব্রণ কমে, কিন্তু চোখের মধ্যে লেবুর রস দিলে কোনো মেকআপ হয় কি শুনিনি। তবে হতেও পারে, মেয়েরা তো আটা ময়দার সামনে যাবে তাই মুখে মাখে রূপচর্চা করার জন্য। কিছুদিন পর দেখা যাবে কসমেটিকের দোকানে অতি উচ্চ দাম সম্পন্ন গোবর বিক্রি হচ্ছে। দেশি গরুর গোবর আর বিদেশি গরুর গোবর আলাদা আলাদা ফ্লেভার। তখন আবার বাংলায় গোবর বললে মেকআপকে অসম্মান করা হবে বলে মেয়েরা দোকানে গিয়ে ঢং করে ইংরেজিতে বলবে, ভাইয়া এক্সটার্নাল ইউরো দিন তো, ইন্টারনাল হলে চলবে না। আল্লাহ, কালে কালে আর কত কিছু দেখাবা। কিন্তু নাসুর চোখে লেবুর রস দেওয়ার কারণটা বুঝতে পারতেছে না। ইস, মেয়েটার চোখ দুটো লাল টকটকে হয়ে আছে আর চোখ দিয়ে পানি ঝরছে। ওকে দেখে মনে হচ্ছে পৃথিবীর সব থেকে দুঃখী ব্যক্তিকে যদি গোল্ড মেডেল দেওয়া হতো তাহলে নিঃসন্দেহে এই মেডেলটা ওই পেত।
কেমন করুণ চোখে আমার দিকে তাকিয়ে আছে। আবেগে আমারও কান্না করতে ইচ্ছা করছে, কিন্তু কথা হচ্ছে নাসু তো টেরা না, তাহলেও কার দিকে তাকিয়ে আছে? পেছন ফিরে দেখলাম বাবা আসছে, তার মানেও বাবার দিকে এইভাবে তাকিয়েছিল। বাবার একটু কাছে আসতেই নাসু দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি তো পুরোই ভেবাচাকে খেয়ে ওইখানে ঠায় দাঁড়িয়ে ওর নাকা কান্না দেখছি। দিব্যি এখানে বসে লেবু খাচ্ছিল আর বাবাকে দেখেই কান্না করে দিল। ও মাই গড, তার মানে ড্রামা কুইন আমায় ফাঁসানোর জন্য নতুন করে আবার কোনো ড্রামা করছে না তো? আমি তাড়াতাড়ি বাবার সামনে গিয়ে দাঁড়ালাম। নাসু মা আমার, এবার কান্না থামা, আমি এসে গেছি না, কিছু হবে না। আরে বাবা, ওর কিচ্ছু হয়নি, ও এখানে বসে। তুই চুপ কর। নাসু মা বলতো কি হয়েছিল, আর তুই এখানে কি করছিস? কেঁদে যাচ্ছে। বাবা আমি বলছি। তোকে চুপ করতে বলেছি। বাবা নাসুকে কোথায় পেলে? নাসু, কি হয়েছিল? কোথায় ছিলি তুই? সেনা আসতে ওকে জড়িয়ে ধরে কান্নার মাত্রা আরো বাড়িয়ে দিল। ওর কান্নার মাত্রা যত বাড়ছে ভয়ে আমার হৃদস্পন্দন তার ডাবল বাড়ছে। কি যে বলবে আল্লাহ জানে। নাসু, কাঁদিস কেন? পাগলি মেয়ে, এই দেখ, আমরা সবাই এখানে আছি, আর কোনো ভয় নেই। এবার বল তো কি হয়েছিল? এবারও সেনাকে ছেড়ে দিয়ে বলতে লাগলো। আমরা সবাই মিলে ফুচকা খাচ্ছিলাম, আর ভাইয়া আমাদের থেকে একটু দূরে দাঁড়িয়ে মেয়েদের সাথে টাঙ্কি মারছিল। হঠাৎ করে আমার শরীর খারাপ লাগছিল, তাই আমি নীতিদের বলে ভাইয়ের কাছে চলে আসলাম। ভাইয়া একটা মেয়ের সাথে দাঁড়িয়ে কথা বলছিল, তখন ভাইয়াকে বললাম আমার শরীর খারাপ লাগছে, আমি বাড়ি ফিরে যাব। বলার সাথে সাথে ভাইয়া আমায় একটা ধমক দিল। বাবা ডাহা মিথ্যা কথা। তুই চুপ কর, ওকে বলতে দে। তারপর কি হয়েছে? আমি ভাইয়াকে আবারও বললাম, ভাইয়া আমার শরীর খারাপ লাগছে। ভাইয়া ওই মেয়েটার সামনে আবার আমায় বকলো, আর ওই মেয়েটাকে নিয়ে অন্য পাশে চলে গেল। এইদিকে নীতিরাও ওখানে ছিল না। আমি ভাইয়া আর নীতিদের খুঁজতে লাগলাম, কিন্তু কাউকে খুঁজে পাচ্ছিলাম না। খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ভাইয়াকে কয়েকবার কল করেছিলাম, কিন্তু বারবার ফোন কেটে দিচ্ছিল। তারপর তোমায় কল করি, কিন্তু ফোনে চার্জ না থাকায় কথা বলার আগে ফোন বন্ধ হয়ে যায়। তারপর পুকুর পাড়ে বসে ওই বেঞ্চটাতে বসে বসে কাঁদতে লাগলাম। ভাইয়া তো জানতো আমি ভিড়ের মাঝে কত ভয় পাই, তারপরও ভাইয়া শুধুমাত্র একটা মেয়েকে পটাবে বলে আমার সাথে এমনটা করলো। মেয়ে তো পরে পটাতে পারতো, তাই না বাবা? কিন্তু যদি আমার কিছু হয়ে যেত, তাহলে তুমি ওকে অনেক বড় শাস্তি দিতে। তখন এই জীবনে মেয়ে পটানোর কথা ভাবতেও পারতো না, বলো বাবা? বলেই আবার বাবাকে জড়িয়ে ধরে ন্যাকা কান্না কাঁদতে লাগলো, আর আমার দিকে তাকিয়ে চোখ মারলো। ড্রামা কুইন, ফাজিল মেয়ে একটা। শাস্তি তো ও এখনো পাবে। বাবা দাঁতে দাঁত চেপে অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল। বাবা যেভাবে তাকিয়ে আছে তাতে মনে হচ্ছে আজরাইলকে আর কষ্ট করে আমার জান কবজ করতে হবে না, বাবাই ওনার হয়ে কাজটা করে দেবেন। হঠাৎ করেই চোখে ঝাপসা দেখতে শুরু করলাম আর ঠাস করে পড়ে গেলাম। যখন চোখ খুললাম দেখলাম আমি পুকুর পাড়ে সেই বেঞ্চটাতে বাবার কোলে মাথা দিয়ে শুয়ে আছি। সেনা আমার চোখে মুখে পানি ছিটা দিচ্ছে, আর নাসু একটু দূরে দাঁড়িয়ে আছে। আমি চোখ খুলতেই সেনা বলল, ভাইয়া, তুই ঠিক আছিস? হুম। হঠাৎ করে তোর কি হয়েছিল বলতো? আমরা সবাই তো ভয় পেয়ে গেছিলাম। জানি না রে, হঠাৎ করে মাথাটা ঘুরে গেল। বাবা আমায় উঠতে সাহায্য করলো। আমি বাবার দিকে অসহায়ভাবে তাকিয়ে বললাম, বাবা তুমি বিশ্বাস করো আমি নাসুর তেমন কিছুই করিনি। বাবা তুমি বলো আমি কি এতটাই খারাপ যে নাসুর কোনো বিপদ হতে পারে জেনেও ওকে এই ভিড়ের মধ্যে ছেড়ে দেব? বাবা তোমার কি মনে হয় আমি জেনেও যে নাসুকে বিপদের মুখে ঠেলে দিতে পারি? তোমরা যেমন নাসুকে ভালোবাসো তেমনি আমিও নাসুকে ভালোবাসি। ওর একটু দুষ্টু সবসময় আমায় জ্বালায়, তাই বলে আমি ওকে বিপদের দিকে ঠেলে দিতে পারি? তুমি বলো। ওর আর আমার সম্পর্কটা তুমি কি জানো বাবা? তারপরও ভাবলে কি করে আমি ওকে। আর বলতে পারলাম না, গলাটা ভারী হয়ে আসছে, চোখের পানি চলচল করছে। চোখের পলক ফেলতেই পানি গড়িয়ে পড়বে। বাবা কি যেন ভাবলো, তারপর বলল, আচ্ছা ঠিক আছে, এখন এইসব আলোচনা বাদ দে, যা হবার তা হয়ে গেছে। এরপর থেকে যেন এমন ভুল না হয়। ঠিক আছে বাবা। আমায় এখনই আবার অফিসে যেতে হবে। তুই নাসু আর সেন্নাকে নিয়ে বাড়ি ফিরে যা, আমার যেতে লেট হবে। কিন্তু তুই কি ওদের নিয়ে যেতে পারবি? তোর তো শরীর খারাপ। না না বাবা, আমি একদম ঠিক আছি, তুমি চিন্তা করো না, আমি ওদের নিয়ে ঠিক যেতে পারবো। তারপর বাবা উঠে নাসুর কাছে গেল। নাসুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আর কখনো একা একা কোথাও যেন যাবে না।
তোর কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে থাকবো বলতো? বাবার গলাটা ভাই হয়ে আসছে। ইস, বাবা আজ অনেক কষ্ট পেয়েছে। নাসুর আজকে এমন করা একদম ঠিক হয়নি। ফাজিল মেয়ে একটা। নাসু বাবাকে জড়িয়ে ধরে একটু ন্যাকা কান্না করলো। বাবা ওর কপালে একটা চুমু দিয়ে চলে গেল। বাবা একটু দূরে যেতেই আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ভাগ্যিস সময় মতো অজ্ঞান হওয়ার নাটকটা করেছিলাম, না হলে বাবা আজ কি যে করতো আল্লাহ মালুম। ড্রামা কুইন তুমি একা না, আমিও খুব ভালোই ড্রামা করতে পারি। ভাবতে ভাবতেই নাসুর দিকে তাকিয়ে বললাম, কেমন দিলাম? তার মানে তুমি এত সময় ধরে অজ্ঞান হওয়ার নাটক করছিলে? অবশ্যই। তুই কি ভেবেছিলি আমি সত্যি সত্যি অজ্ঞান হয়ে গেছি? বাবার সামনে তুমি এত বড় একটা নাটক করতে পারলে? কেন পারবো না শুনি? নিজেকে বাঁচানোর জন্য অনেক সময় অনেক কিছুই করতে হয়, বুঝলি? দাঁড়াও, আমি এখনই বাবাকে কল করে বলছি যে তুমি অজ্ঞান হওয়ার নাটক করছিলে। তারপর দেখো বাবা তোমার কি অবস্থা করে। বল বল, আমি কি বাবাকে ভয় পাই নাকি? আর আমি বাবার সামনে এমন নাটক করব না, বাবা তোর কথা বিশ্বাসই করবে না। তুমি যে এমনভাবে নাটকও করতে পারো আমি ভাবতেই পারছি না। কেন, এই পৃথিবীতে নাটক কি শুধু তুই একাই করতে পারিস নাকি? না, নাটক তো সবাই করতে পারে। কেউ খুব নিখুঁতভাবে করতে পারে যেমন আমি, আর কেউ আবাল মার্কা নাটক করে যেমন তুমি। কি? ঠিকই বলছি, তুমি যে নাটক করছো সেটা আমি প্রথমেই বুঝেছিলাম। ও রিয়েলি? তা কিভাবে শুনি? তুমি যখন অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলে তখনই বুঝতে পেরেছিলাম যে তুমি বাবার কাছ থেকে বকা শোনার ভয়ে অভিনয় করছো। কিভাবে বুঝলি? তুমি যখন জ্ঞান হারিয়ে পড়ে যাচ্ছিলে তখন আমি দেখেছিলাম তুমি খুব ধীরে ধীরে পড়ছিলে, আর মাটিতে পড়ার একটু আগে এক হাত মাটিতে দিয়ে তোমার ভর নিয়ন্ত্রণ করে আস্তে করে শুয়ে পড়লে যাতে ব্যথা না পাও। তখনই বুঝেছিলাম সবাই তো আর না শোনা যে সব দিক থেকে খেয়াল রাখবে। পাজিল মেয়ে একটা। ফিরবির করে কি বলছো? একটু জোরে বলো, আমরাও শুনি। না তেমন কিছু না, তোর বুদ্ধির প্রশংসা করছিলাম। সে যা তুমি প্রশংসা বা গালি দাও, যা খুশি দাও, আই ডোন্ট কেয়ার। তুমি বরং তোমার পকেটে হাত দিয়ে দেখো কত টাকা আছে। কেন? কারণ তুমি এখন আমাকে আর আপুকে নিয়ে রেস্টুরেন্টে যাবা। কেন? রেস্টুরেন্টে মানুষ কেন যায়? কেন আবার? খাবার খেতে। তাহলে আমরাও খেতে যাব। মামা বাড়ির আবদার নাকি? উনি বলবেন আর আমি ওনাকে রেস্টুরেন্টে নিয়ে যাব? খেয়ে দিয়ে তো আমার আর কোনো কাজ নেই। নেই তো? নাসু, আচ্ছা ঝগড়াঝাটি বাদ দাও আর চলো, আমার খুব ক্ষুধা লাগছে। আমি পারবো না। তুমি আমাদের নিয়ে যাবা না? কখনোই না। তুমি যদি এখন আমাদের রেস্টুরেন্টে নিয়ে না যাও তাহলে আমি বাবাকে সব কিছু বলে দিব। কি বলে দিবি? এইটাই যে তুমি অজ্ঞান হওয়ার নাটক করছিলে বাবার কাছ থেকে বাঁচার জন্য। তুই বলবি আর বাবা বিশ্বাস করে নেবে? বাবা নিজের চোখে আমায় অজ্ঞান হতে দেখেছে। বাবা যে আমার কোনো কথা অবিশ্বাস করে না সেটা তুমি ভালো করেই জানো। কিন্তু এবার করবে। ওকে, 1 মিনিটের জন্য তোমার কথাই মেনে নিলাম যে আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু তুমি বললে তো করবে। মানে? নাসু কোনো উত্তর না দিয়ে ব্যাগ থেকে ওর ফোনটা বের করে একটা রেকর্ড চালু করলো। এই রেকর্ডটায় বাবা চলে যাওয়ার সাথে সাথেই নাসুর সাথে যে কথোপকথন হয়েছে তার কিছু অংশ। শয়তান মেয়েটা অল্প একটু রেকর্ড করেছে। এটুকুই শুনলে বাবা বুঝতে পারবে আমি নাটক করছিলাম। নাসু আমার দিকে মুচকে মুচকে হাসছে। কি রে, তুই এটা আবার কখন রেকর্ড করলি? যখন বুঝতে পেরেছিলাম ভাই যে তুমি নাটক করছো তখনই বুঝতে পেরেছিলাম বাবা চলে গেলে ভাইজান সত্যিটা নিজ থেকেই বলবে আর আমায় খোঁচা দেওয়ার জন্য। তাই বাবা চলে যাওয়ার সাথে সাথেই ফোনের রেকর্ডটা চালু করেছিলাম, আর আমি যেটা ভাবছিলাম সেটাই হয়েছে। ভাইয়া আমার জালে পা দিয়েছে। সত্যি নাসু, তুই না পারিসও বটে। আমি ওর দিকে হা করে তাকিয়ে আছি। এইটুকু মেয়ের চিন্তাধারা কত ফাস্ট! তোর মতো একটা পিচ্চি মেয়ের মাথায় এত বুদ্ধি আসে কোথা থেকে? ওই পিচ্ছি কাকে বললা? কাকে আবার? তোকে বললাম। খবরদার, আমাকে পিচ্ছি বলবা না, আমি অনেক বড়। পড়িস তো ক্লাস 9-এ। বল কোথা থেকে হলি বুঝলাম না। শোনো, তুমি যেহেতু মাস্টার্স পড়া বুড়া তাই তোমার মনে হচ্ছে আমি পিচ্ছি, কিন্তু বাস্তবে তো সত্যি নয়। আমি বুড়া? অবশ্যই, সেটা আর বলতে। নাসু নিজের বড় ভাইকে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয় সেটাও জানিস না। তোর মতো 2 আঙুলের বাচ্চা একটা মেয়ে আমার সাথে এভাবে কথা বলছে, আমি ভাবতেই পারছি না। আবার আমায় বাচ্চা বললে? শোনো, আমি বাচ্চা না, ওকে?
এখন আমায় বিয়ে দিলে আমি নিজেই 10টা বাচ্চার মা হওয়ার ক্ষমতা রাখি, বুঝলে? ইস, আমি তো ওর কথা শুনে পুরোই এইটুকু পিচ্ছি মেয়ে বলে কি? ওর মাথায় এসব এলো কি করে? ও নিজে একটা বাচ্চা মেয়ে, আর ও কিনা বলে ওর বিয়ে দিলে 10টা বাচ্চার মা হওয়ার ক্ষমতা রাখে। এবার ওর কথায় না হেসে পারলাম না, তাই হেসেই দিলাম। এত স্যার কি হলো আজব? তার মানে তোর কি 10টা বাচ্চার মা হওয়ার ইচ্ছা আছে নাকি? ধ্যাত ভাইয়া, আমি কি সেটা বলেছি নাকি? একটু আগেই তো বললি। সেটা তো জাস্ট কথার কথা বললাম। বুঝলাম। আচ্ছা, আমরা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো নাকি রেস্টুরেন্টে যাব? আমার কিন্তু সত্যি খুব খিদে পেয়েছে। ভাইয়া, চল না যাই। ওই সবসময় এত খাই খাই করিস কেন রে? 2 দিন পর শ্বশুর বাড়ি যাবি, এখন থেকেই খাওয়া দাওয়া কমিয়ে দে। তোর যা শাশুড়ি তোকে 3 বেলা খেতে দেবে কিনা সন্দেহ আছে, তাই এখন থেকেই না খেয়ে থাকার অভ্যাস কর, বুঝলি? শোন, আমার শাশুড়ি মোটেও এমন নয়, ওকে অনেক ভালো। আর তাছাড়া রাফি তো আছে। আমার তো ওই বাচ্চা ছেলেটার জন্য চিন্তা হয়। কে বাচ্চা? কে আবার রাফি? এইটুকু একটা বাচ্চা ছেলে তোর মতো একটা পেতনিকে কি যে করে সামলাবে সেটাই ভেবে পাই না। ভাইয়া, ভালো হচ্ছে না কিন্তু, বলে দিলাম। তুই নাসুকে বাদ দিয়ে এবার আমার পিছনে পড়েছিস। ওলে বাবালে, থাক, আর অভিমান করতে হবে না, চল এবার রেস্টুরেন্টে যাই। ওকে চল। এই যে ড্রামা কুইন, চলুন আপনার রেস্টুরেন্টে। হুম। তারপর আমরা 3জন মিলে একটা রেস্টুরেন্টে গেলাম। আমরা নাসুর ঠিক করে একটা রেস্টুরেন্টে আসলাম। রেস্টুরেন্টটা অনেকটা উঁচু একটা বিল্ডিং এর ছাদের উপর, খোলা আকাশের নিচে। উপরে উঠে আগে চারিদিকে চোখ বুলিয়ে নিলাম। নাসু বলেছিল রেস্টুরেন্টটা অনেক সুন্দর, তখন ওর কথা বিশ্বাস করিনি, কিন্তু এখন দেখছি সত্যি জায়গাটা অনেক সুন্দর করে সাজিয়েছে। ছাদের বেশিরভাগ জায়গাতে বিভিন্ন রকমের গাছপালা রয়েছে। প্রতি টেবিলের উপর গোলপাতার ছাউনি দেওয়া, আর টেবিলের পাশে বিভিন্ন রং দিয়ে নকশা করা মাটির তৈরি বড় বড় কলস রাখা ডাস্টবিনের হিসাবে। একটা জিনিস দেখে আমি বেশ অবাক হয়েছি, এমন একটা জায়গায় এরা এমন কিছু করতে পারে আমি কিছু ভাবতেই পারিনি। ছাদটা অনেক বড়, এক কোণায় মোটামুটি বড় একটা সুইমিং পুল, আর তাতে একটা নৌকা বাঁধানো রয়েছে। নৌকার উপর আবার টেবিল আর গোল পাতার ছাউনি দেওয়া। নৌকার চারিপাশে বিভিন্ন রঙের বেলুন আর ফুল দিয়ে সাজানো। ওখানে একটা সাইনবোর্ড লাগানো আছে যাতে ভিআইপি লেখা। নাসু ওইখানে বসে বলে বায়না ধরেছে। অগাত্য কিছুই করার নেই, 3000 টাকা চার্জ দিয়ে আমরা নৌকার টেবিলটাতে বসলাম। এখানে 2টা চেয়ার ছিল, আমরা 3জন, তাই ওয়েটার আর একটা চেয়ার দিল। দেখেই বোঝা যাচ্ছে এটা মূলত কাবুলদের জন্যই। একটু পর ওয়েটার আসলে নাসু খাবার অর্ডার দেওয়া শুরু করলো। একের পর এক খাবার অর্ডার দিয়েই যাচ্ছে। প্রথমে বুঝতে না পারলেও পরে খেয়াল করলাম যে যেগুলো পছন্দ করেছে সেগুলো তো দিচ্ছে, সাথে যেগুলো একদমই খেতে পছন্দ করে না, নাম শুনলেই নাক ছিটকায়, সেগুলো অর্ডার দিচ্ছে। আমি আর সেনা অবাক হয়ে দিকে তাকিয়ে আছি। নাসু, তুই এত খাবার অর্ডার দিছিস কেন? আমরা এত খাবার খেতে পারবো না তো। উফ আপু, চুপ করো তো, আমার খুব ক্ষুধা পেয়েছে। কিন্তু তাই বলে এত খাবার? এই তো খাবারই খাবো আমি। সেনা আর কিছু বলল না, কিন্তু আমিও চালাকিরা ঠিক ধরতে পেরেছি। ওইখানে খেতে নয়, আমার পকেট ফাঁকা করতে এসেছে। ফাজিল মেয়ে একটা। দীর্ঘ সময় ধরে অর্ডার করার পর ফাইনালি শেষ হলো। অর্ডার শেষে ওইটার যখন চলে যাবে তখনই নাসু বলে উঠল, আরে আপনি চলে যাচ্ছেন কেন? ম্যাম, আপনি তো বললেন আপনার হয়ে গেছে। আমি বলেছি আমার হয়ে গেছে, কিন্তু এখনো আপু আর ভাইয়ার অর্ডার নেওয়া বাকি আছে। তার মানে কি নাসু? মানে আমি যেগুলো খাবো সেগুলোর অর্ডার দিলাম, এবার তোমরা যা খাবে সেগুলোর অর্ডার দাও। এবার ওয়েটার সাহেব চোখ বড় বড় করে নাসুর দিকে তাকালো। তারপর নাসুর পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিল। হয়তো ভাবছে এতটুকু পিচ্ছি একটা মেয়ে এত খাবার খেয়ে কোথায় রাখবে। সেনা তো পুরো অবাক হয়ে তাকিয়ে আছে, কিন্তু আমি তো জানি এই খাবারগুলো কিছুতেই খাবে না, কারণ অনেকগুলো আইটেম মাশরুম দেওয়া আছে, আর মাশরুমে অ্যালার্জি আছে। মাশরুম খেলে অনেকটা সময় পর শ্বাসকষ্ট হয়। কিন্তু নাসু, তুই তো মাশরুম খেতে পারিস না, তোর শ্বাসকষ্ট হয়। আর তুই যে খাবারগুলো অর্ডার দিয়েছিস তার মধ্যে অনেকগুলো আইটেমে মাশরুম ব্যবহার করে। কিন্তু আজ আমি তাও খাবো, আমার খেতে ইচ্ছে করছে, ব্যাস। কিন্তু তুই তো অসুস্থ হয়ে পড়বি। না, কিচ্ছু হবে না, প্লিজ আপু, আমার খেতে ইচ্ছে করছে, প্লিজ তুমি মানা করো না। কিন্তু বাবা জানলে খুব বকবে। আর বাবাকে আমি ম্যানেজ করব, তুমি প্লিজ বাবাকে কিছু বলবে না। আচ্ছা ঠিক আছে।
থ্যাংক ইউ আপু। ওয়েলকাম। নাও এবার তুমি অর্ডার দাও। সেনা 2 রকমের খাবার অর্ডার দিল আর আমি জাস্ট একটা ব্ল্যাক কফি অর্ডার দিলাম। নাসুর অর্ডার দেওয়া দেখে আমার পেট ভরে গেছে। ওইটার আমার দিকে তাকিয়ে হালকা একটু হেসে চলে গেল। বুঝতেই পারছি মজা নিল আর কি। নাসু আর সেনা গল্পে মেতে উঠলো। এরা যে এত বক বক করতে, আল্লাহ। তবে এই পরিবেশটা আমার বেশ ভালোই লেগেছে। খোলা আকাশের নিচে ছাদের উপর কিছুটা গ্রাম্য টাইপের সাজানো চারপাশটা, সাজানো ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। তার উপর প্রকৃতির এত বাতাসটাও উপরে পাওয়া। হঠাৎ করে এই নাসুর চোখে চোখ পড়তেই ও নিজের মুখের সামনে সবগুলো দাঁত বের করে একটা শয়তানি মার্কা হাসি দিল। হাসিটা দেখে মেজাজ গরম হয়ে গেল। ইচ্ছা করছে এক চড়ে ওই ফর্সা গালটা পুরো লাল করে দিই, কিন্তু চড় মারলে লোকে আমায় খারাপ বলবে। যতই হোক বোনটা তো আমারই। তবে বাবা দেশে আসার পর থেকে নাসু খুব বেড়েছে। বাবা আসাতে ও যেন সাপের 5 পা দেখেছে। সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে বাবার কাছে আমায় বকা খাওয়াবে। ফাজিল মেয়ে একটা। বাবা চলে যাক না, তারপর এইসব কিছুর শোধ তুলবো। তখন হারে হারে টের পাবি মেঘের সাথে লাগতে আসলে কি হয়। জাপানে আমাদের একটা কোম্পানি আছে, সরি আমাদের বললে ভুল হবে, কোম্পানিটা ফুপির। আমার বাবারা 2 ভাই বোন। ফুপি মারা যাওয়ার আগে তার কোম্পানির সব দায়িত্ব বাবাকে দিয়ে যান। তাই ফুপি মারা যাওয়ার পর থেকে বাবা কোম্পানিটা দেখাশোনা করেন, আর সেজন্য বাবাকে জাপানে থাকতে হয়। আর দেশে আমাদের যে কোম্পানিটা আছে সেটা দীপক আঙ্কেল দেখেন। উনি আমাদের কোম্পানির ম্যানেজার, খুব বিশ্বস্ত একজন লোক। গত 10-11 বছর ধরে উনি সব সামলাচ্ছেন। তবে বাবা বলেছে আমার স্টাডি শেষ হলে অফিসের সমস্ত দায়িত্ব আমার হাতেই তুলে দেবেন। বাবা কয়েক মাস পর পর কিছুদিনের জন্য দেশে এসে আমাদের সাথে সময় কাটান আর অফিসের হিসাবপত্রগুলোও দেখে যান। তবে এবার বাবা অল্প সময়ের জন্য আসেননি। সামনে সেনার বিয়ে, তাই এবার অনেক দিন ধরেই থাকবে। সেনার বিয়ের সব কাজ বাবা নিজের হাতে করতে চান। বাবার কথা কোম্পানির দায়িত্ব অন্য কাউকে দেওয়া যায়, কিন্তু নিজের মেয়ের বিয়ের দায়িত্ব নয়। বাবা এবার অনেক দিন থাকবে। এটা শুনে নাসু তো হাতে চাপ পাওয়ার মতো খুশি হয়েছে, কারণ বাবা যতদিন থাকবে ততদিন ইচ্ছা মতো আমায় নাকানি চুবানি খাওয়াতে পারবে। এতদিন আমাকে বাঘের মতো ভয় পেত, যদিও দুষ্টমিও 12 মাসই করে, তবে ভয় পেত খুব। কিন্তু বাবা আসার পর থেকে আমার মিনি বিড়াল ভাবা শুরু করেছে। বাবাকে এইটুকু ভয় পাইতো, ঠিক ভয় পাওয়া যেটা নয়। বাবাকে অনেক সম্মান করি। বাবার মুখের উপর কখনো কিছু বলতে পারি না, যতই রাগ হোক না কেন। বাবার সামনে নিজের রাগ কখনোই প্রকাশ করি না। বাবা যেটা বলে সেটাই করি। আর নাসু সেটারই ফায়দা তুলে ড্রামা করে বাবার কাছে বকা খাওয়ানোর চেষ্টা করে। যদিও বাবা সহ বাড়ির সবাই বুঝতে পারে যে নাসু ইচ্ছা করে এমনটা করে, তবু ওকে খুশি করার জন্য সবাই মিলে আমাকে বকাবকি করে। আমায় বকা খাওয়ায় ও যে কি শান্তি পায় আল্লাহই ভালো জানে। এইসব ভাবতে ভাবতে ওইটার খাবার নিয়ে চলে গেল। একের পর এক খাবার এনে টেবিলে সাজাতে লাগলো। পুরো টেবিলটা ভরে গেছে, একটু জায়গা বাকি নেই। কিন্তু এখনো কয়েকটা আইটেম বাকি আছে। টেবিলে জায়গা নেই দেখে কয়েকজন ওয়েটার মিলে একটা ছোটখাটো টি টেবিল এনে তার উপর খাবারগুলো রাখলো। এত রকমের খাবার, তার উপর অনেক বেশি বেশি করে অর্ডার দিছে। সেনা একবার খাবারগুলো দিকে তাকাচ্ছে আর একবার নাসুর দিকে। আর নাসু কোনো কিছু না বলে খাওয়া শুরু করলো। ও প্রতিটা আইটেম থেকে একটু একটু করে খাচ্ছে। আমি কফিটা হাতে নিয়ে বসে আছি। ওর খাওয়া দেখে আমি কফি খাওয়ার ইচ্ছাটাই চলে গেছে। সেনাও না খেয়ে নাসুর খাওয়া দেখছে। ওরও হয়তো আমার মতো অবস্থায় হয়েছে। নাসু খেতে খেতে বলল, আপু তুমি খাচ্ছ না কেন? খাচ্ছি তো। কই খাচ্ছ? এই নাও, হা করো, এটা খেয়ে দেখো, অনেক টেস্টি হয়েছে। তারপর আমার দিকে তাকিয়ে বলল, তুমি খাবা? না থাক, তোমার এইসব বয়েলি খাবার খাওয়ার দরকার নেই। এমনিতেই তো সারাদিন শুয়ে বসে থাকো, তার উপর এমন অয়েলি খাবার খেলে তোমার ভরি হয়ে যাবে। তোমায় খেতে হবে না। আমি ওর দিকে রাগি চোখে তাকিয়ে আছি, কিন্তু ও ডোন্ট কেয়ার ভাব নিয়ে খেয়ে যাচ্ছে। দূর, কফি খাওয়ার মোডটাই নষ্ট হয়ে গেছে। এত সুন্দর একটা পরিবেশ এখন আমার কাছে অসহ্য লাগছে। কখন যে এখান থেকে বের হব। সেনার খাওয়া হয়ে গেছে আর নাসু এখনো খেয়ে যাচ্ছে। এতগুলো আইটেম অল্প অল্প করে খেলেও সময় তো লাগবেই। অনেকটা সময় পর নাসু বলল, আমারও শেষ। এই এত খাবার তুই নষ্ট করবি? নষ্ট কই করলাম, খেলাম তো। খেয়েছি, কিন্তু সবগুলো থেকে একটু একটু করে খেয়েছি। সবগুলো প্লেটই তো খাবারে ভরা রয়েছে। আপু তোমার কি আমাকে রাক্ষস মনে হয়? সরি, রাক্ষসী মনে হয় নাকি? আমি এই 10 জনের খাবার একাকি করে খাবো? খেতে পারবি না যখন, তখন অর্ডার দিলি কেন? আসলে আমার সবগুলো খাবারের স্বাদ নিতে ইচ্ছে করছিল, তাই।
বলে আমার দিকে তাকিয়ে আবার হাসলো। এবার সেনাও আমার দিকে তাকিয়ে হেসে দিল। এত সময় পর সেনা নাসুর চালাকিটা বুঝতে পারলো। ভাইয়া, তোর কি কিছু বলার আছে নাশুকে? তবে বাবা চলে যাওয়ার পর নাসুর দিকে রাগি চোখে তাকিয়ে কথাটা বললাম, আর কথাটা বলেই উঠে চলে এলাম। বিলটা দিয়ে গাড়িতে উঠে বসলাম। রাগে পুরো শরীরটা জ্বলে যাচ্ছে। পুরো 10,000 টাকা নষ্ট করলো। টাকাটা বড় কথা না, এমন টাকা অনেক নষ্ট হয়, কিন্তু ও যে শুধুমাত্র আমার টাকা নষ্ট করবে বলে এমনটা করেছে, সেজন্য রাগ হচ্ছে। একটু পর নাসু আর সেনা এসে গাড়িতে বসলো। আমি ড্রাইভ করছি, সেনহা আমার পাশে সিটে বসেছে আর নাসু পেছনে। ড্রাইভ করতে করতে লুকিং গ্লাসের চোখ আটকে গেল। নাসু আমাদেরকে তাকিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল মুখ ব্যাকা করে আমাকে ভেঙে দিচ্ছে। ইচ্ছা করছে সত্যি সত্যি ওর মুখটা এইভাবে ব্যাকা করে দিই। অনেক সময় ধরে এমনটা করছে। হঠাৎ করে গাড়ি ব্রেক কষে পেছন দিকে ফিরে আর আগে চোখে ওর দিকে তাকালাম। ও ভয়ে মাথা নিচু করে ফেললো। কিছুক্ষণ এভাবে তাকিয়ে থেকে আবার গাড়িটা স্টার্ট দিলাম। একটু পরে বাড়ির ভেতরে চলে আসলাম। ওদের দুজনকে নামিয়ে দিয়ে আমি গাড়ি পার্ক করতে গেলাম, আর ওরা ভেতরে চলে গেল। গাড়ি পার্ক করে ভেতরে ঢুকলাম। হলরুমে অনেক লোকজন বসে আছে, যাদের কাউকে আমি চিনি না। বাবাও বসে তাদের সাথে কথা বলছেন। বাবা তো বলেছিল বাবার ফিরতে দেরি হবে, তাহলে চলে এলো যে। আর এনারাই বা কারা? এরা তো সেনা শ্বশুরবাড়ির লোকজন বলে মনে হচ্ছে না। আমাকে দেখে বাবা আমায় ডাক দিল। আমি বাবার পাশে গিয়ে বসলাম আর আস্তে আস্তে বললাম, বাবা তুমি কখন এলে? আমি এই তো মাত্র আসলাম। তোর মা ফোন করে বললেন বাড়িতে নাকি মেহমান এসেছেন আর আমার সাথে কথা বলতে চান। বাবা আস্তে আস্তে বললেন, যাতে কেউ শুনতে না পায়। ও আচ্ছা, কিন্তু ওনারা কে বাবা? এদের মধ্যে কাউকে চিনি বলে মনে হচ্ছে না। ওই যে ভদ্রলোককে দেখতে পারছো না, মুখে চাপদারি, হুম উনি ওনার ছেলের সাথে নাচুর বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছেন। আর কালো রঙের ব্লেজার পরা যেই ছেলেটা মাথা নিচু করে বসে আছে, ওইটা ওনার ছেলে। বাবার কথা শুনে আমি যেন আকাশ থেকে বললাম, নাসুকে দেখতে পাত্রপক্ষ এসেছে? আমি ভাবতেই পারছি না। আমি কিছু না বলে সোজা নাসুর রুমে চলে গেলাম। গিয়ে দেখি নাসু একটা লাল রঙের বেনারসি পরে ড্রেসিং টেবিলের সামনে সাজতে বসেছে। এর মধ্যে শাড়িও পরা হয়ে গেছে। বাহ, ভালোই তো। আমি ওর পেছনে গিয়ে দাঁড়ালাম। নাসু গুনগুন করে গান গাইছে আর মুখে আটা ময়দা মাখছে। মনে হচ্ছে ওকে দেখতে আসাতে ও অনেক খুশি হয়েছে। সেনহা বিছানার উপর বসে নাসুর সাজ দেখছে। আমিও কিছু না বলে সেনার পাশে গিয়ে বসলাম। শুনেছি পাত্রপক্ষ মেয়েদের দেখতে আসলে সাধারণত সব মেয়েরা রাগ করে, মন খারাপ করে, পাত্রপক্ষের সামনে যেতে চায় না, লজ্জা পায়। সেনাকে যখন দেখতে এসেছিল, সেনাও ভয় ওদের সামনে যেতে চাইছিল না, কিন্তু নাসুকে দেখে মনে হচ্ছে ও এমন একটা দিনের জন্য ওয়েট করছিল। ও ফাজিল সেটা জানতাম, তাই বলে লজ্জা শর্ম ধুয়ে মুছে গেছে নাকি? হঠাৎ নাসুর কথাই হুঁশ ফিরল। আমার সাজ কমপ্লিট, আমাকে কেমন লাগছে? নাসু আমাদের সামনে এসে দাঁড়িয়ে শাড়িটা 2 হাত দিয়ে হালকা মেরে ধরলো। আমি এত সময় ওর দিকে তাকিয়ে এই কথাগুলো ভাবছিলাম, কিন্তু খেয়াল করিনি ওর সাজ হয়ে গেছে। কখনো কখনো এমনও হয়, একটা জিনিসের দিকে তাকিয়ে থাকলে কি হচ্ছে না হচ্ছে ঠিক দেখাই যায় না। কি হলো, তোমরা কেউ বলছো না কেন আমাকে কেমন লাগছে? এবার ওর দিকে ভালো করে তাকালাম। লাল বেনারসির সাথে হালকা কিছু স্বর্ণের গহনা পরেছে। হাতে মুঠ ভর্তি স্বর্ণের চুড়ি, চোখে গাঢ় করে কাজল আর ঠোঁটে হালকা করে লিপস্টিক দিয়েছে। চুলটা খুব সুন্দর করে খোপা করে, মাথায় হালকা করে ঘোমটা দিয়েছে। ওর দিক থেকে চোখই সরাতে পারছে না, অনেক সুন্দর লাগছে। ওকে দেখতে একদম নতুন বউয়ের মতো লাগছে। বিয়ের পরের দিন নতুন বউরা যেমন সেজে গুজে থাকে ঠিক তেমন লাগছে। আচ্ছা, আগে কি ও এমন সুন্দর ছিল, নাকি ওর সৌন্দর্যটা কখনো আমার চোখেই পড়েনি? শাড়ি পরাতে ওকে অনেক ম্যাচিওর লাগছে। বৃষ্টিটা যে এত বড় হয়ে গেছে সেটা হয়তো কোনোদিন আমার চোখেই পড়তো না, যদি না আজও এইভাবে আমার সামনে এসে দাঁড়াতো। ওর গালটা আলতে করে শুয়ে দিতে ইচ্ছা করছে, কিন্তু যদি কিছু মনে করে। দেখতে ম্যাচিওর লাগলেও মনটা ওর বাচ্চাদের মতোই। না, আর তাকিয়ে থাকতে পারছে না, কেমন যেন নেশা হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি ওর দিক থেকে চোখ সরিয়ে নিলাম, কিন্তু মন মানছে না। বারবার ওকে দেখতে ইচ্ছা করছে, তাই আবার ওর দিকে তাকালাম। কত মায়াবী লাগছে ওকে, একদম লাল টুকটুকে বউ। ছোট সাহেব, বড় সাহেব আপনাকে ডাকেন। রতন কাকার কথায় হুঁশ ফিরল। কিছু বললে কাকা? বড় সাহেব নিচে আপনাকে ডাকে। ও আচ্ছা, তুমি যাও, আমি আসছি। ভাইয়া, আমি দরজার কাছে যেতে সেনহা ডাক দিল। বল। আমি কিন্তু সব দেখেছি। আমার কাছে এসে ফিসফিস করে বলল, কি দেখেছিস? ওই যে তুই নাসুর দিকে হাবলার মতো তাকিয়েছিলি, সেটা। দিব একটা। অনেক পেকে গেছিস না? বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? জানি তো, আর এটাও জানি
তুই ওই 2 আঙ্গুলের পিচ্ছি মেয়েটার প্রেমে পড়েছিস। তুই থামবি? আমার মাথা খারাপ হয়ে যায়নি যে আমি এইটুকু পিচ্ছি মেয়ের সাথে প্রেম করব। তাহলে ওইভাবে তাকিয়েছিলি কেন? আমি তো জাস্ট দেখছিলাম, ও বললো কেমন লাগছে তাই আর কি। বুঝি। কচু বুঝিস, যা ভাগ। তুই ভাগ, বাবা তোকে ডাকছে। তারপর আমি নিচে এসে আবার বাবার পাশে বসলাম। কি ব্যাপার, তখন কিছু না বলে হট করে চলে গিয়েছিলি কেন? বাবা একটা কাজ ছিল। ঠিক আছে। তো মিস্টার মেহবুব, আপনি কি কিছু বলবেন বলেছিলেন? আসলে আপনার যে প্রস্তাবটা দিয়েছেন সেটা সম্ভব নয়। কেন? আপনাদের কি আমার ছেলে সুজয়কে পছন্দ হয়নি? আমার ছেলে বলে বলছি না, সুজয়ের মতো ছেলে হয় না। আপনার মেয়ের আর আমার ছেলের 4 হাত এক হলে ওরা সত্যি অনেক সুখে থাকবে। ওকে আমরা বাড়ির বউ নয়, মেয়ের মতোই রাখবো। না, সুজয়কে তো দেখেই বোঝা যাচ্ছে ও অনেক ভালো একটা ছেলে। ওকে তো আমারও অনেক ভালো লেগেছে। এত অল্প বয়সে অনেক সাকসেসফুল হয়েছে। আজকাল কার দিন এমন ছেলে পাওয়া যায় সত্যি অনেক কঠিন। কিন্তু ব্যাপারটা হলো। কি ব্যাপার বলুন। বাবার কথা শেষ হওয়ার আগেই উনি বললেন, আসলে আমার এই 2 ছেলে মেয়ে, মেঘ আর সেন্না, আর না। তাহলে না সুখে? বাবা কথা শেষ হওয়ার আগেই বলল, নাসু আমার বোনের মেয়ে। ও যখন অনেক ছোট তখন আমার বোন মারা যায়। তারপর থেকে নাসু আমার কাছে থাকে। ওকে আমি নিজের মেয়ের মতোই ভালোবাসি। আর ও এই ব্যাপার। ও আপনার মেয়ে না, আপনার বোনের মেয়ে। তাতে আমাদের কোনো সমস্যা নেই। আসলে কিছুদিন আগে সুজয় আমাদের নাসুর কথা বলেছিল। ওনাকে নাসুকে কোথায় দেখেছিল। তারপর থেকে ছেলে আমার সব সময় নাসু নাসু করেই যাচ্ছে। আসলে একবার দেখেই নাসুকে খুব পছন্দ হয়েছে ওর। আর ছেলের পছন্দই আমাদের পছন্দ। আমরা কখনোই ওর ইচ্ছার বিরুদ্ধে যাইনি। সব সময় ওর চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়েছি। আমরা নাসুকে আমার ছেলের বউ করতে চাই। আপনি আর অমত করবেন না প্লিজ। আবার বাবার কথা শেষ করতে দিল না, তার আগেই উনি ওনার কথাগুলো বলে দিল। সুজয় বাবু মুচকি মুচকি হাসছে। ওর হাসি দেখে আমার গা জ্বলে যাচ্ছে। দাঁড়াও বাবু, একটু পর তোমার এই হাসি মাখা মুখটা পুরাই কালো হয়ে যাবে। আপনি তো আমার কিছু বলার সুযোগই দিচ্ছেন না। আগে আমার পুরো কথাটা শুনুন। আচ্ছা বলুন। আসলে নাসু যে শুধু আমার বোনের মেয়ে সেটা নয়, ও আমার ছেলে মেঘের বউ। প্রায় 1 বছর আগে নাসুর বাবা আর আমরা সবাই মিলে মেঘ আর নাসুর বিয়ে দিই। এই সামনের মাসেই তো মনে হয় ওদের প্রথম বিবাহ বার্ষিকী। মেঘ। হোয়াট? নাসু বিবাহিত? ইস বেচারা, ওর মুখটা পুরো দেখার মতো হয়েছে। ফাটা বেলুনের মতো একদম চুষে গেছে। ওর মুখটা দেখে আমার খুব হাসি পাচ্ছে, কিন্তু সবার সামনে হাসাটা বিয়াদবি হবে, তাই অনেক কষ্টে নিজের হাসিটা আটকে রাখলাম। বেটা বদমাস, আমার বউকে বিয়ে করবে বলে এসেছে। কিন্তু আমরা তো খোঁজ খবর নিয়ে এসেছি, কেউ তো বললো না ও আপনার বৌমা। আসলে ওদের বিয়ের ব্যাপারটা তেমন কেউ জানে না, এমনকি কোনো আত্মীয় স্বজনও না। মেঘের এখনও পড়াশোনা শেষ হয়নি, আর নাসুকেও অনেক ছোট। তাই আমরা ইসলামিক মতে শুধু কবুল পরিয়ে বিয়েটা দিয়েছি। তাছাড়া এত অল্প বয়সে বিয়ে দেওয়াটাও আইনগত অপরাধ, তাই আর লোক জানাজানি করিনি। আমরা ছোট থেকেই ঠিক করে রেখেছিলাম মেঘের সাথে নাসুর বিয়ে দেব। বিশেষ করে আমার বোন মানে নাসুর মায়ের শেষ ইচ্ছা ছিল মেঘের সাথেই যেন নাসুর বিয়েটা হয়। আমরা ভেবেছিলাম নাসু বড় হলে তারপর ওদের বিয়েটা দেব, কিন্তু কিছু সমস্যার জন্য বাধ্য হয়ে ওদের বিয়েটা দিয়েছি। নাসুর 18 বছর পূরণ হলে তারপর অনুষ্ঠান করে ওদের আবার বিয়ে দেব। বাবা কথা শেষ হতেই সুজয়বাবু রাগ করে উঠে চলে গেলেন। এটা দেখে ওনার বাবা ও ছেলে পিছে পিছে দৌড়ালো, সাথে বাকি সবাই যারা এসেছিল তারাও চলে গেল। ওরা চলে যাওয়ার সাথে সাথেই বাবা অট্ট হাসি দিয়ে ভেঙে পড়ল। বাবার হাসি দেখে আমিও আর নিজের হাসিটা আটকে রাখতে পারলাম না। আমিও জোরে জোরে হেসে দিলাম। কেমন বেঁকে হলো। বুঝলে মেঘের মা, ভাবছি সেনার বিয়েটা হয়ে গেলে মেঘ আর নাসুর এঙ্গেজমেন্ট দেব, অনেক বড় অনুষ্ঠান করে। কিন্তু ওদের বিয়েটা তো হয়ে গেছে, এখন আবার এঙ্গেজমেন্ট কেন করাবে? দেখো, আইনগত কিন্তু ওদের বিয়েটা হয়নি। তাছাড়া ওদের বিয়ের ব্যাপারে কেউ জানেও না, তাই ভাবছি এঙ্গেজমেন্টের অনুষ্ঠান করব, যাতে আত্মীয় স্বজন সবাই জানবে যে ওদের দুজনের বিয়ে ঠিক। না হলে আজ যে ব্যাপারটা হলো সেটা সম্মুখীন বারবার হতে হবে। তাও ঠিক,
তাছাড়া আমাদের অনেক আত্মীয়ই নাসুর এ বাড়িতে থাকা নিয়ে নানা রকম কথা বলে। এ তো বড় ছেলে, আর নাসুও বড় হচ্ছে, এক বাড়িতে থাকলে কখন কি অঘটন ঘটায় এমন নানা রকম বাজে ইঙ্গিত দিয়ে কথা বলে। এঙ্গেজমেন্টটা হলে সবার মুখ বন্ধ হয়ে যাবে। হুম। আমি কিছু বলছি না, চুপচাপ শুনছি শুধু। হঠাৎ নাসুর গলার আওয়াজ পেলাম। বাবা, ওনারা সবাই কোথায়? আমরা সবাই পেছন ফিরে ওর দিকে তাকালাম। ও সিঁড়ি দিয়ে নামতে নামতে কথাটা বলল, সাথে সেনহাও আছে। কি হলো বলছো না কেন? ওনারা সবাই কোথায়? নাসু এবার বাবার সামনে এসে বলল, কার মা? যারা আমায় দেখতে এসেছিল। ওনারা তো চলে গেছে। চলে গেছে মানে? কোথায় চলে গেছে? ওনাদের বাড়িতে চলে গেছে। ওনাদের তো এখানে কোনো কাজ নেই, তাই না? কাজ নেই মানে? ওনারা তো আমাকে দেখতে এসেছিল, তাহলে চলে গেল কেন? কি বলিস কি নাসু, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মা, তুমি জানো আমার কতদিনের ইচ্ছা পাত্রপক্ষ আমায় দেখতে আসবে। আমি শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে তাদের সামনে যাব, আর তারা আমার অনেক প্রশংসা করবে। আমার অনেকগুলো ফ্রেন্ডকে দেখতে এসেছে, কিন্তু আমায় কখনো কেউ দেখতে আসেনি। আর যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, তাই আমি জানতাম আমায় কখনো কেউ দেখতে আসবে না। ভাইয়ের সাথে যখন আমার বিয়ে দিলে, তখনও তো তোমরা কেউ আমায় দেখতে আসোনি। আমি ভেবেছিলাম আমার স্বপ্নটা সারা জীবন স্বপ্নই থেকে যাবে, কিন্তু আজ একটা সুযোগ পেয়েছিলাম, সেটাও হাতছাড়া হয়ে গেছে। দেখো আমি কত সুন্দর করে সেজেছি। ওরা আমায় এই সাজে দেখলে কত প্রশংসা করতো, সেই প্রশংসাটাই মিস করে ফেললাম। ওর এমন অদ্ভুত স্বপ্নের কথা শুনে আমরা সবাই অনেক অবাক হয়ে গেছি। কোন মানুষের এমন ইচ্ছা থাকতে পারে? নাসু, মা আমার কাঁদে না, তুমি আমার কাছে আসো তো। হুম, কেন? তোমরা ওদেরকে চলে যেতে দিলে কেন? মা, আমি তো তোমার এমন অদ্ভুত ইচ্ছার কথা জানতাম না। জানলে কিছুতে যেতে দিতাম না। চলে যেতে চাইলেও ধরে বেঁধে রাখতাম। সত্যি বাবা? 100% সত্যি। বাবা, তাহলে একটা কাজ করো না প্লিজ। কি কাজ? তুমি ওদেরকে আবার আমাদের বাড়িতে নিয়ে আসো। ওরা আমায় দেখে তারপর না হয় চলে যাবে। কি? আল্লাহ, তুমি এই মেয়ের মাথায় একটু বুদ্ধি দাও, না হলে ওর এইসব অদ্ভুত কথা শুনে কোনোদিন না আমি পাগল হয়ে যাই। নাসু, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ওনারা তোকে আবার কেন দেখতে আসবে? ওনারা তো জানে তুই ভাইয়ার বউ। তাহলে কি আমার এত কষ্ট করে সাজাটা বিফলে যাবে? বিফলে যাবে কেন? আমরা তো দেখছি তোমার কত সুন্দর লাগছে। নাসু কিছুক্ষণ ধরে কিছু একটা ভাবলো, তারপর হঠাৎ চিল্লিয়ে বলল, ইয়াহু, পেয়েছি। কি পেয়েছিস আবার? আমার আর ভাইয়ার বিয়ের সময় তো তোমরা আমায় কেউ দেখতে আসোনি। তুই তো ছোট থেকে আমাদের কাছে আছিস, তো আলাদা করে আবার কি দেখবো? তো আমি বলছিলাম কি, প্লিজ তুই এখন এটা বলিস না যে এই মুহূর্তে আমরা তোকে দেখতে আসবো, ওকে? আমি নাসুর কথা শেষ হওয়ার আগেই বললাম, তুমি সবসময় আমার মনের কথা আগে থেকে কিভাবে বুঝে যাও বলো তো? এই জন্যই আমি তোমায় এত ভালোবাসি ভাইয়া। তার মানে তুই সত্যি সত্যি? তুমি যা ভাবছো একদমই তাই। এখন তুমি আর মা আমায় দেখতে আসবে পাত্রপক্ষ হয়ে। বাবা আর স্নেহা আপু পাত্রপক্ষ, মানে আমার দল। ইম্পসিবল, আমি এসবের মধ্যে নেই। বাবা, হুম তুমি মা আর ভাইয়াকে বলো না আমায় দেখতে আসতে, প্লিজ বাবা প্লিজ। কিন্তু নাসু, এটা কিভাবে সম্ভব? মানে তোর মা মেঘ তোকে কিভাবে দেখতে আসবে? মা, এসব আজে বাজে চিন্তা বাদ দে মাথা থেকে। তার থেকে চল আমরা সবাই মিলে বাইরে ফুচকা খেতে যাই। হ্যাঁ, তাই চল। নাসু তো ফুচকা খেতে খুব ভালোবাসে, সবাই মিলে গেলে খুব মজা হবে, তাই না নাসু? হবে না মজা। কেন? তুই তো সব সময় আমাদের বলিস সবাই মিলে বাইরে ফুচকা খেতে যাওয়ার কথা। সবাই মিলে গেলে নাকি তোর খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, শুধু ফুচকা নয়, আমরা সবাই মিলে আজ শপিংও করব। আমার নাসু মা তো শপিং করতে খুব ভালোবাসে, তাই না? এইসব আমি ভুলছি না, ওকে? খামোখা চেষ্টা করো না, আমি কিছু শুনতে চাই না। এখন মা আর ভাইয়া আমায় দেখতে আসবে, ব্যাস। কিন্তু নাসু, একটু বোঝার চেষ্টা কর মা, ওরা তোকে কি করে দেখতে আসবে বলতো? কেন? মা আর ভাইয়া এখন বাইরে যাবে, তারপর আবার বাড়ির ভিতরে আসবে,
তুমি নতুন অতিথিদের যেমন ওদের আপ্যায়ন করবে, তারপর মা বলবে মেয়ে নিতে আসছি আমি, ওনাদের সামনে যাব আমি, মা আমার অনেক অনেক প্রশংসা করবে, তারপর বিয়ের কথা পাকা করবে। ব্যাস এইটুকুই। প্লিজ বাবা। কিন্তু বাবা, তুমি আমার এই সামান্য ইচ্ছেটা পূরণ করবে না? আমি যদি তোমার নিজের মেয়ে হতাম তাহলে পারতে আমার মুখের ওপর না করে দিতে? আমি কি খুব দামি কিছু চেয়েছি তোমার কাছে? আমার চাওয়াটা কি খুব বেশি, যেটা তোমার পক্ষে দেওয়া সম্ভব নয়? তুমি শুধু একবার বলো, আমি তোমার কাছে অন্যায় আবদার করছি, আমি যেটা চাচ্ছি সেটা তোমার পক্ষে দেওয়া সম্ভব নয়, তাহলে এই তোমায় ছুঁয়ে কথা দিচ্ছি, আর কখনো কিচ্ছু চাইবো না তোমার কাছে। কুইনের ড্রামা শুরু। আমি জানি বাবা না করতে পারবে না, এমনভাবে ইমোশনালি ব্ল্যাকমেইল করেছে, তাতে করে বাবা রাজি না হয়ে কোথায় যাবে। মেয়েটা তো বদ কেন, বাবাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে রাজি করাতে পারলেও আমায় পারবে না। যা খুশি করুক বা বলুক, আমি এইসব নাটক করতে পারবো না। ভাবতে ভাবতেই বাবার কথায় ভান সেদ পড়ল। ঠিক আছে, তুই যা চাস তাই হবে, শুধু একটু দেখতে আসার অভিনয় তো করতে হবে, ব্যাপার না। কিন্তু আর কোনো কিন্তু নয়, নাসু যা চাইছে তাই হবে। ঠিক আছে। আমি উঠে চলে আসছিলাম, তখনই বাবা বলল, কি রে, তুই কোথায় যাচ্ছিস? কোথায় আবার? রুমে। আমি কি বলছি শুনিসনি? বাবা তোমার যা খুশি করো, প্লিজ আমার এর মধ্যে টেনো না। টেনো না মানে? অবশ্যই টানবো। ছেলের বিয়ে ঠিক করা হবে আর ছেলে আসবে না, এটা কি হয় নাকি? হয়, তোর এইসব পাগলামি বাবা মানতে পারে, আমি নই, কারণ আমি তোর মতো ড্রামার কুইন নই, তো আমি পারবো না। বাবা। নাসু বাবা দিকে করুণ চোখে তাকিয়ে রাখলো। মেঘ, যেটা বলছি সেটা কর, বেশি সময় লাগবে না। কিন্তু বাবা। তোর মায়ের সাথে বাইরে যা। ইচ্ছা করছে মেয়েটাকে করে তুলে একটা আছাড় মারি, এইসব শয়তানি বুদ্ধি কোথায় পায় কে জানে। আমিও পাত্রপক্ষর হয়ে নাসুকে দেখতে আসবো। ব্যাপারটা না খুব ইন্টারেস্টিং, খুব মজা হবে। ভাইয়া চল চল বলে সেনহা আমার টানতে টানতে বাইরে নিয়ে গেল। আমি, মা আর সেনহা বাইরে দাঁড়িয়ে আছি। মা, এইসবের কোনো মানে হয়? কিছু তো করার নেই। আমি বুঝি না তোমরা সবাই ওর এমন অদ্ভুত আবদারগুলো কেন রাখো। এইসব কথা রাখতে রাখতে আস্তে একটা বিয়াদব তৈরি হচ্ছে। ভাইয়া তুই এত রাখছিস কেন বলতো? আমার তো বেশ মজা লাগছে, নিজের বাড়িতে নিজেরাই যাচ্ছি মেয়ে দেখতে। ইস, ভাবলেই কত মজা লাগছে বলতো। আর তোরও তো খুশি হওয়ার কথা, নিজের বউকে নিজে এইভাবে দেখতে পাচ্ছিস। আমি ওর দিকে রাগে চোখে তাকালাম, আর কিছু বললো না, চুপচাপ দাঁড়িয়ে রইল। একটু পর আমরা বাড়ির ভেতরে গেলাম। আমরা ভেতরে ঢুকতেই বাবা বলল, আরে মিসেস মেহবুব, আসুন আসুন, ভিতরে আসুন, বসুন বসুন, এইখানে বসুন। কেমন আছেন আপনারা? হঠাৎ কি মনে করে এই গরিবের বাড়িতে আপনার পায়ের ধুলো দিলেন, জানতে পারি কি? বাবা যেভাবে বলেছে তাতে মনে হচ্ছে বাবা যাত্রাপালায় অভিনয় করছে, আর কথাগুলো মনে হয় এত সময় ধরে মুখস্থ করছিল। উফ বাবা, এটা ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে। তুমি মাকে মিসেস মেহবুব কেন বলছো? মিসেস মেহবুব মানে তো তোমার বউ। ভুলে যাও, এখন মা তোমার বউ হয়ে আসেনি, পাত্রের মা হিসেবে এসেছে। নাসু আড়ালে দাঁড়িয়েছিল, তারপর সামনে এসে কথাগুলো বলল। আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে, এর আগে তো কখনো এমন নাটক করিনি তাই। আচ্ছা ঠিক আছে, যাও আবার প্রথম থেকে শুরু করো। মানে কি? মানে তোমরা আবার বাইরে যাও আর আবার নতুন করে আসো। কিন্তু মেঘ যা, একবারই তো রাগ করছিস না, যা। কি আর করার, আবার বাইরে গেলাম, তারপর আবার ভেতরে এলাম। আরে মিসেস মাধবী যে, কেমন আছেন? জি, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি, আসুন বসুন। তারপর আমরা সবাই বসলাম। তা হঠাৎ কি মনে করে আসা হলো? আসলে আমরা আমার ছেলে মেঘের বিয়ের জন্য মেয়ে খুঁজছিলাম। ঘটক সাহেব তখন আপনার ছোট মেয়ের কথা বলল। আপনাদের পরিবারও ভালো, মেয়েও খুব ভালো, তাই ওদের বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছিলাম। এটা তো খুবই খুশির সংবাদ, আমার কোনো আপত্তি নেই। আর কে কোথায় আছিস, মিষ্টি নিয়ে আয়। আমার মেয়ে নাসুর যে বিয়ে ঠিক হয়ে গেল। বাবার হাসি দেখে মনে হচ্ছে সিনেমার ভিলেন মিশা সওদাগর আর ভিলেন মার্কে হাসি দিচ্ছে। মেয়ের বিয়ে ঠিক হলে কেউ এভাবে হাসে? উফ বাবা, তুমি এমন ওভার অ্যাক্টিং করছো কেন? মেয়ের বিয়ে ঠিক হলে কেউ এমনভাবে ভিলেনি হাসি দেয় নাকি? আর তাছাড়া এত তাড়াতাড়ি বিয়েতে মত দিলে কেন? তুমি তো জিজ্ঞেসাই করনি
ছেলে কি করে না করে, ওনারা তো আমায় এখনো দেখেনি। তাছাড়া ছেলের সাথে আলাদা করে কথা বলার একটা ব্যাপার আছে না? এইসব কিছু না করে বিয়ে ঠিক করে ফেললে। নাসু আবার আড়াল থেকে সামনে এসে বলল, মানে আসলে এইসব আসলে ফাসলে বাদ দাও, আর আবার প্রথম থেকে শুরু করো। ভুল তো তোর বাবা করেছে, তার জন্য আমরা কেন শাস্তি পাবো? কি শাস্তি? ওই যে বারবার বাহিরে যাওয়া আর আসা। বরটা তো তোমারই, তার ভুলগুলো শুধরে দেওয়ার তোমার কর্তব্য। যাও, বাইরে যাও। ওর এবারে কথায় আমার খুব হাসি পেল। ওর এমন ছেলে মানুষই দেখি কি করে ওর উপর রাগ করে থাকবো। মাকে বলে কিনা তার স্বামীর ভুলগুলো শুধরে দেওয়া তার কর্তব্য। নিজেরও যে একটা স্বামী আছে, আর সেই স্বামীর প্রতি যে তার কিছু কর্তব্য আছে সেদিকে তার কোনো খেয়ালই নেই। কবে যে এই পিচ্ছি ড্রামা কুইনটা বড় হবে আর তার স্ত্রী কর্তব্য পালন করবে আল্লাহই জানে। অবশ্য স্বামী হিসাবে মানলে তো স্ত্রীর কর্তব্য পালন করবে, সারাদিন ভাইয়া ভাইয়া বলে মাথা খারাপ করে দেয়। বাবা যখন নাসুকে বিয়ে করার কথা বলেছিল তখন খুব রেগে গিয়েছিলাম। এইটুকু পিচ্ছি মেয়েকে বিয়ে করার কথা আমি কল্পনাও করতে পারি না। যদিও জানতাম নাসুর আর আমার বিয়েটা নাসুর জন্মের দিনই ঠিক করা হয়েছিল। তবেও সেদিন প্রথম বাবার মুখের উপর কথা বলেছিলাম। বাবাকে বলেছিলাম এই 2 আঙ্গুলের পিচ্ছি মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। আর তাছাড়া আমি ওকে আমার বোনের মতোই দেখি। ওর মুখে ভাইয়া ডাকাটাই মানায়। ও আমার নাম ধরে রাখবে সেটা আমি সহ্য করতে পারবো না। রাগের মাথায় কথাগুলো বলেছি। কি বলিনি, বউ আমার সেই কথাগুলো ধরে রেখে নিয়ম করে সারাদিন ভাইয়া ভাইয়াই ডলে রাখে। এই ভাইয়া ডাক শুনতে শুনতে মাঝে মাঝে আমি তো ভুলেই যাই ও আমার 3 বার কবুল বলে বিয়ে করাবো। নাসুর কথায় ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলাম। কি ব্যাপার, এভাবে দাঁড়িয়ে আছো কেন? যাও, আবার বাইরে গিয়ে প্রথম থেকে শুরু করো। এইবার যদি তুমি কোনো ভুল করেছো তখন দেখো আমি তোমায় কি অবস্থা করি। বাবাকে উদ্দেশ্য করে বলে মা বাইরে চলে গেল। মায়ের পিছু পিছু আমরাও আবার বাইরে গেলাম। তারপর আবার ভেতরে আসলাম। ভেতরে আসতেই বাবা বলল, আরে মিসেস মাধবী, আপনি কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় ভালো আছি। দাঁড়িয়ে আছেন কেন? বসুন প্লিজ। জি। তারপর আমরা সবাই বসলাম। তা মেঘ বাবা কেমন আছো? জি আঙ্কেল ভালো, আপনি কেমন আছেন? বাবা আমার দিকে কেমন করে তাকালো। বুঝতে পারছি আঙ্কেল বললাম সেজন্য একটু অবাক হয়েছে। আমিও ইচ্ছা করেই বলেছি। মাঝে মাঝে নাসুর জন্য আমাকে বকে, এটা তার প্রতিশোধ। পরে কিছু বললে বলে দেবো নাটক করছিলাম। ভালো। তা মিসেস মাধবী, এতদিন পর আমাদের কথা মনে পড়লো বুঝি? আরে না ভাই সাহেব, মনে তো সব সময়ই পড়ে, কিন্তু সময় হয়ে ওঠে না। মায়ের মুখে ভাই সাহেব ডাকটা শুনে বাবার মুখটা একদম চুপসে গেল। বেশ হয়েছে, আরো লাফাবো নাসুর কথায়। বুঝলাম। তা এত ব্যস্ততার মধ্যেও যে আপনি আমাদের বাড়িতে এসেছেন, আমি সত্যি খুবই খুশি হয়েছি। রতন কাকা নাস্তা নিয়ে আসলো। মেঘ সেন না নাও, হালকা কিছু মুখে দাও। মিসেস মাধবী আপনিও নিন, ধরুন। বলে একটা প্লেট মায়ের দিকে এগিয়ে দিল। এত ব্যস্ত হওয়ার কিছু নেই, আসলে আমি একটা কাজে এখানে এসেছি। কাজটা যদি হয় তাহলে মিষ্টি মুখ করব। কি কাজ? আপনি তো আমার ছেলে ম্যাককে চেনেনি। আমরা ওর বিয়ের জন্য পাত্রী খুঁজছি। হঠাৎ করে কাল ওর বাবা আপনার ছোট মেয়ের কথা বলল। নাসুকে অনেক দিন থেকেই চেনে, খুব ভালো একটা মেয়ে। তাই আমিও ভেবে দেখলাম এমন একটা মেয়ে আমার বাড়ির বউ হলে খুবই ভালো হয়। আর আপনার সাথে আমাদের সম্পর্কটা বিজনেস থেকে আত্মীয়তে পরিণত হবে। আপনি কি বলেন? দেখুন, মেঘকেও আমি অনেক দিন থেকেই চিনি। মেঘও খুব ভালো ছেলে। আর আপনাদের মতো শ্বশুর বাড়ি পাওয়াটা তো আমার মেয়ের ভাগ্যের ব্যাপার। আমার অমত করার কোনো কারণ নেই, কিন্তু আমার কাছে আমার মেয়ের ইচ্ছেটাও অনেক গুরুত্বপূর্ণ। ও যদি মেয়েকে পছন্দ হয় আর এই বিয়েতে মত দেয় তাহলে আমার কোনো সমস্যা নেই। তা কোথায় নাসু? ডাকুন ওকে। হ্যাঁ, রতন নাসুকে নিয়ে আসো তো। জি বড় সাহেব। বলে রতন কাকা চলে গেল। তা মেঘ, তুমি এখন কি করছো? আঙ্কেল সামনে আমার মাস্টার্স ফাইনাল পরীক্ষা। পরীক্ষা শেষে বাবার অফিসে বসবো। বাহ, খুব ভালো। তা সেন্নামা, তোমার পড়াশোনার কি খবর? জি কাকু, আপনাদের দোহাই ভালোই আছি। সেনার মুখে বাবা অন্তত এমন কিছু আশাই করেননি। মন দিয়ে পড়াশোনা করবে। জি কাকু। হঠাৎ করে কারণ নূপুরের আওয়াজ পেলাম। সামনের দিকে তাকাতেই দেখলাম নাসু গুটি গুটি পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে নামছে। মাথায় একটু বড় করে ঘোমটা দেওয়া, মাথা নিচু করে রাখা। ওকে দেখে মনে হচ্ছে ও খুব লজ্জা পাচ্ছে। মেয়েটা যে এত সুন্দর অভিনয় যে
করতে পারে আল্লাহ জানে। ও আমাদের সামনে এসে দাঁড়িয়ে মাকে সালাম দিল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো মা? জি ভালো, আপনি কেমন আছেন? ভালো। এখানে আসো, আমার পাশে বসো। নাসু মাথা নিচু করে মায়ের পাশে বসলো। বাহ, খুব সুন্দর লাগছে। এমন একটা মেয়েকে তো সবাই নিজের বাড়ির বউ হিসেবে চায়। নাশু, তুমি জানো আমরা এখানে কেন এসেছি? ও মুখে কিছু না বলে হ্যাঁ বোধক মাথা নাড়ালো, মনে হচ্ছে লজ্জায় কথা বলতেই পারছে না। তোমার বাবা বলল উনি তোমার মতামত না নিয়ে কিছু বলতে পারবে না। তাই আমি চাইছিলাম তুমি আর মেঘ আলাদা করে কিছু সময় কথা বলে দেখো। তোমার যদি ওর সাথে কথা বলে ভালো লাগে তাহলে আমরা এই ব্যাপারটা নিয়ে এগোতে পারবো, না হলে আমাদের খালি হাতে ফিরতে হবে। নাসু মা, যা মেঘকে তোর রুমে নিয়ে যা। নাসু কিছু না বলে উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে হাঁটতে লাগলো। মা আমায় ঠেলে উঠিয়ে দিল। উফ, আলাদা করে কথা বলার আবার কি দরকার? আর এই সিঁড়ি ভেঙে উপরে না উঠে নিচে কোনো একটা রুমে গেলেই তো হতো। যত সব। নাসুর রুমে এসেছি, এত সময় তো মা আর বাবার সব করেছিল, কিন্তু এখন আমি কি করব? ভুল করলে তো আবার প্রথম থেকে সব কিছু করতে হবে। চুপচাপ দাঁড়িয়ে আছি, কেউ কিছু বলছে না, বুঝতেই পারছি আমাকেই শুরু করতে হবে। কিন্তু কি দিয়ে শুরু করব? এর আগে তো কখনো এমন পরিস্থিতিতে পড়িনি, কি বলতে হয় তাও জানি না। আর ভুল কিছু বললেই বিপদ। কি দিয়ে শুরু করলে যে খুশি হবে? পেয়েছি। তুমি উপন্যাস পড়তে খুব ভালোবাসো, তাই না? জি, আপনি কিভাবে বুঝলেন? বাবা, সারাদিন তুমি তুমি করে আর এখন একেবারে আপনি পারো বটে। না মানে তোমার বইয়ের তাক পিরাক উপন্যাসে ভরা, তাই জিজ্ঞাসা করলাম আর কি। ও, আমি উপন্যাস খুব পড়তে ভালোবাসি। আচ্ছা আচ্ছা, তোমার কোন লেখকের বই সবচেয়ে বেশি ভালো লাগে? আমার জাফর ইকবাল স্যারের বই সব থেকে ভালো লাগে। ও রিয়েলি? আমারও জাফর ইকবাল স্যারের বই সব থেকে বেশি ভালো লাগে। নাসু আমাদেরকে কেমন করে যেন তাকালো। তাকানোই স্বাভাবিক, কারণ জীবনে কখনো কোনো উপন্যাস পড়েছি বলে আমার মনে পড়ে না। তাই নাকি? আচ্ছা, তোমার আর কি করতে হবে, কি করতে ভালো লাগে? আমার লং ড্রাইভে যেতে ভালো লাগে, সবাই মিলে ঘুরতে যেতে ভালো লাগে, জ্যোৎস্নার রাতে খোলা আকাশের নিচে বসে চাঁদ দেখতে ভালো লাগে, রাতে ভূতের সিনেমা দেখতে খুব ভালো লাগে। কি অদ্ভুত ব্যাপার, তোমার আর আমার মতো কত মিল, কেন বলো তো? কেন, আপনারও কি এগুলো ভালো লাগে? একদমই তাই, আমারও ঠিক এইগুলোই ভালো লাগে। আচ্ছা, তুমি যে ভূতের সিনেমা দেখো, তোমার ভয় করে না? করে, কিন্তু তবুও ভালো লাগে খুব, তাই দেখি। তুমি চাইলে বিয়ের পর রোজ রাতে তোমার সাথে রোমান্স করতে করতে ভূতের সিনেমা দেখতে পারি। নাসুর কানে ফিসফিস করে বললাম। নাসু আমাদেরকে কেমন করে তাকালো, ওর চোখের ভাষাটা ঠিক বুঝতে পারছি না। কিছু সময় তাকিয়ে থেকে রুম থেকে বেরিয়ে গেল। আমি কি খারাপ কিছু বললাম? ও এমন রিয়াক্ট কেন করলো? নিচে গিয়ে আবার কি বলবে কে জানে, নিশ্চয়ই কোনো ড্রামা করে আমায় বকা খাওয়াবে। 7-5 না ভেবে আমিও নিচে গেলাম। গিয়ে দেখলাম মা, বাবা, স্নেহা সবাই মিষ্টি মুখ করছে। মা নাসুকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। ম্যাক, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? নিচে আয়। আমি নিচে গিয়ে মার পাশে বসলাম। নাশু যখন এই বিয়েতে মত আছে, আমি চাইছিলাম 30শে আগস্ট ওদের এঙ্গেজমেন্টের অনুষ্ঠানটা করতে। আপনি কি বলেন? মায়ের কথা শুনে অবাক হলাম। নাসু যেভাবে রুম থেকে বেরিয়ে এলো, আমি তো ভাবলাম কিছু তার উল্টাপাল্টা হলো। ভালো, কিন্তু মা 30শে আগস্ট কেন বললো? ও মনে পড়েছে, ওই দিন তো আমাদের প্রথম বিবাহ বার্ষিকী। বাবা বলেছিল আমার আর নাসুর সত্যি সত্যি এঙ্গেজমেন্ট করাবে, তাহলে হয়তো ওদিনই করাবে। আপনার যা ভালো মনে হয়, আমার কোনো সমস্যা নেই। নাসু, আন্টিকে সালাম করো। বলার সাথে সাথেই নাসু মা আর বাবাকে সালাম করলো। বাবা ইশারায় আমাকেও করতে বললো, তাই বাধ্য হয়ে আমিও বাবা আর মাকে সালাম করলাম। মা নাসুর হাতে কিছু টাকা দিল, নাসু না না করেও আবার নিল। তারপর আমরা ওদের থেকে বিদায় নিয়ে বাইরে এলাম, আবার ভেতরে ঢুকলাম সবাই। ভেতরে ঢুকতেই নাসু মাকে জড়িয়ে ধরলো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মা, আজ আমি অনেক হ্যাপি। পাগলি একটা। মা ওর মাথায় হাত বুলিয়ে দিল। আমি এই টাকাগুলো সারা জীবন রেখে দিব, আর এটা আমার প্রথম দেখতে আসার উপহার। ইস, ভাবতে এত ভালো লাগছে। তারপর এক এক করে বাবা, সেনা কেউ জড়িয়ে ধরে ওদের থ্যাংক ইউ বললো। ওর চোখ মুখ দেখে মনে হচ্ছে ও আকাশে চাঁদ পেয়েছে হাতে। এরকম মেয়েটা এত খুশি হবে ভাবতেই পারিনি। হঠাৎ করেই ও আমাকে জড়িয়ে ধরলো সবার সামনে। থ্যাংক ইউ ভাইয়া,
তুমিও খুব ভালো অভিনয় করেছো। বলে যখন আমার ছেড়ে দিতে হবে তখন আবার কি মনে করে আমার বুকে মাথা রাখলো আলতো করে। প্রথমে ও জড়িয়ে ধরাতে খুব একটা অবাক হয়নি, কারণ আমি জানি ও অতিমাত্রায় খুশি হয়ে এমনটা করেছে। কিন্তু এখন যেটা করছে সেটা অন্যরকম। ও আমার বুকে মাথা দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। মা বাবা সবাই রয়েছে, তাই আমি ওকে সরানোর চেষ্টা করলাম। যেই ওকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলাম, ও 2 হাত দিয়ে আমার শক্ত করে জড়িয়ে ধরলো, আর আমি হতভম্বের মতো দাঁড়িয়ে আছি। কি করছে কি মেয়েটা? ও একটা হাত ছেড়ে দিয়ে আমার বুকের উপর রাখলো। আবার আমার হার্টবিট বেড়ে গেল। অন্যরকম অনুভূতি হচ্ছে এখন। মা বাবা সেনা সবাই মুখ টিপে হাসতে হাসতে যে যা রুমে চলে গেল। কিন্তু নাসুর ব্যাপারটা কিছুতেই বুঝতে পারতেছে না। ও কখনোই ভাবে আমার এত কাছে আসেনি, আর আমারও কখনো এমন অদ্ভুত অনুভূতি কাজ করেনি। ইচ্ছা করছে ওকে নিজের বুকের সাথে মিশিয়ে নিই। আমি ওকে জড়িয়ে ধরার জন্য হাতটা পিঠে রাখতেই ও কেমন কেঁপে উঠলো, আর আমার বুকে মুখ গুজে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কেউ কোনো কথাই বলছি না, ও এভাবেই দাঁড়িয়ে আছে। নাসু, হুম, কি হয়েছে? কিছু না। বুকে মুখ গোজা অবস্থায় খুব আস্তে আস্তে করে উত্তর দিল, কিছু হয়নি। তাহলে এমন করছিস কেন? কেমন করছি? এই যে এমনভাবে জড়িয়ে ধরে আছিস। তোমার গায়ের গন্ধটা না খুব মিষ্টি। কি? হুম, এত মিষ্টি কেন তোমার গায়ের গন্ধটা? ওর এই প্রশ্নের ঠিক কি উত্তর দেব বুঝতে পারতেছি না। ওর গরম নিঃশ্বাসটা যেন আমার বুকে এসে বাড়ি খাচ্ছে। ও আমার বুকে মাথা মুখ ঘষছে। ওর গরম নিঃশ্বাসে আমার পুরো শরীর শিহরিত হচ্ছে। অন্য কোনো নেশায় ডুব দিতে ইচ্ছা করছে, কিন্তু কোন নেশায় ডুব দিতে ইচ্ছা করছে আমার? এই পিচ্চি ড্রামা কুইনের নেশায়? না না, এইসব আমি কী ভাবছি? এত অনেক ছোট, ওর প্রতি আমার এমন অনুভূতি হওয়া উচিত না। নাসু, স্যার এবার